হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কুইক ইংলিশ ইন বেঙ্গলি। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব ক্লাস 10-এর জন্য, অর্থাৎ যারা 2025 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য পাসিং অ্যাবাভ বাপুর বেঙ্গলি মিনিং ইউনিট 1, ইউনিট 2, ইউনিট 3 তিনটেরই বাংলা মানে এবং প্রত্যেকটা ওয়ার্ডের বাংলা মানে তোমাদের এখানে বোঝাবো, সাথে পুরো টেক্সটার ইউনিট 1, ইউনিট 2, ইউনিট 3 বাংলা মানে আজকে এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। এর আগে যেরকম ফাদার সেলফ এবং ফেবেলের বেঙ্গলি মিনিং বা বেঙ্গলি অ্যানালিসিস তোমাদের সাথে শেয়ার করেছিলাম, সেই ভিডিওটা যারা দেখেছো আশা করি ভিডিও দুটো তোমাদের কাজে লেগেছে। যারা দেখোনি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখো, আমি প্লেলিস্টের লিঙ্ক দিয়ে দিয়েছি, ওখান থেকে চাইলে চেক করে নিতে পারো। আগের দুটো ভিডিও কিন্তু অবশ্যই করে দেখে নিও, যারা দেখেছো তারা সত্যিই উপকৃত হয়েছো আশা করি। তো চলো সময় নষ্ট না করে দ্য পাসিং অ্যাওয়ে বাপু শুরু করা যাক। লেসন 3, দ্য পাসিং অ্যাওয়ে বাপু। কার লেখা? নয়নতারা সেহগালের লেখা। তো প্রত্যেকটা টেক্সট পড়ার আগে বা প্রত্যেকটা শর্ট স্টোরি, পোয়েম এগুলো পড়ার আগে আমি তোমাদের বলি যে একটু অথারের সম্বন্ধে জেনে নেওয়া ভালো, কারণ অথার যিনি লিখছেন তার সম্বন্ধে তো একটু জানতে হবে। তো কে ছিলেন নয়নতারা সেহগাল? দেখো, নয়নতারা সেহগাল ইজ ওয়ান অফ দ্য ফার্স্ট ফিমেল ইন্ডিয়ান রাইটার্স ইন ইংলিশ টু রিসিভ ওয়াইড রেকগনিশন মানে হচ্ছে স্বীকৃতি, ওয়াইড মানে হচ্ছে বিশাল। নয়নতারা সেহগাল ইজ ওয়ান অফ দ্য ফার্স্ট ফিমেল ইন্ডিয়ান রাইটার্স, ভারতীয় মহিলা লেখকদের মধ্যে যারা প্রথম সারিতে রয়েছেন, যারা ইংরেজি সাহিত্যে বিশ্বজোড়া স্বীকৃতি লাভ করেছেন, তাদের মধ্যে নয়নতারা সেহগাল হচ্ছেন একজন। আর ফিকশন ডিলস উইথ ইন্ডিয়াস রেসপন্স টু দ্য ক্রাইসিস ব্রট অ্যাবাউট বাই পলিটিক্যাল চেঞ্জেস। তার যে লেখাগুলো সেই ফিকশন মানে যেগুলো এখানে বলতে চাইছে, ফিকশন মানে হচ্ছে যে তার যে লেখাগুলো উনি লিখেছেন হচ্ছে বিভিন্ন ধরনের ফিকশন উনি লিখেছেন। ফিকশন আর নন ফিকশন দুটো কিন্তু রাইটিংয়েরই পার্ট। রাইটিং মানে হচ্ছে লেখারই পার্ট। তো ফিকশন হচ্ছে মানে যেটা সত্যিকারের যে ধরনের ঘটনাগুলো ঘটে সেটা হচ্ছে ফিকশন, আর যেটা নন ফিকশন সেটা হচ্ছে যাকে বলা যায় কাল্পনিক। তো ফিকশন বলেছে তার ফিকশনগুলো কী নিয়ে, সেটা হচ্ছে ভারতের প্রতিক্রিয়া, ইন্ডিয়াস রেসপন্স টু দ্য ক্রাইসিস মানে হচ্ছে সংকটময় অবস্থা। এই যে পলিটিক্যাল চেঞ্জেস যখন হচ্ছে, ভারত থেকে যখন ব্রিটিশরা চলে যাচ্ছে, নতুন ভাবে যখন ভারতে কি হচ্ছে গণতন্ত্রের স্থাপনা হচ্ছে, তখন ভারতে কি কি পরিবর্তন আসছে, ভারতে কীরকম সিচুয়েশন হচ্ছে, সেইটা নিয়ে কিন্তু ওনার ফিকশনগুলো লেখা হচ্ছে, উনি সেই নিয়ে ফিকশনগুলো লিখছেন। She won the Sahitya Academy Award in 1986 for her novel Rich Like Us. রিচ লাইক আস উপন্যাসের জন্য তিনি 1986 সালে কী পেয়েছিলেন? সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছিলেন। তো এরপরে দেখো একটু টেক্সটের সম্বন্ধে লেখা রয়েছে যে টেক্সটটা কী নিয়ে। দ্য টেক্সট অ্যান্ড এক্সট্র্যাক্ট ফ্রম নয়নতারা সেহগালস মেমিওর হচ্ছে স্মৃতিকথা, প্রিজন অ্যান্ড চকলেট কেক, রিকাউন্টস দ্য ইনসিডেন্টস ফলোয়িং দ্য ডেথ অফ গান্ধীজি। It vividly describes not only the author's personal sense of loss but also the collective grief of the entire nation at the passing away of Mahatma Gandhi. এই টেক্সটটা কোথা থেকে নেওয়া হয়েছে? এটা নেওয়া হয়েছে নয়নতারা সেহগালের যে স্মৃতিকথা প্রিজন অ্যান্ড চকলেট কেক সেখান থেকে নেওয়া হয়েছে। এখানে গান্ধীজির মৃত্যু যে ঘটনাটা রয়েছে, তারপরে গান্ধীজির মৃত্যুর পরে কী কী ঘটনা ঘটছে সেগুলো এখানে উল্লেখ করা রয়েছে। মানে মানুষজন কীরকম অনুভব করছে, লোকজন, শুধুমাত্র লেখিকা যে নিজে একটা ব্যক্তিগত ক্ষতি অনুভব করছেন তা কিন্তু নয়, সমগ্র জাতির কাছেই যে গান্ধীজির মৃত্যুটা কতটা বেদনাদায়ক ছিল সেটাই কিন্তু এই টেক্সটে তোমরা দেখতে পাবে। তো চলো ইউনিট 1 স্টার্ট করা যাক। I was having tea at home on the evening of 30th January 1948 when I was called to Birla House by an urgent telephone. I was having tea, দেখো পাস্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করা হয়েছে। I was having tea at home মানে আমি বাড়িতে বসে কি করছিলাম? চা পান করছিলাম। আইটাকে এখানে লেখিকা নয়নতারা সেহগাল, বুঝতে পারলে? তাহলে এখানে কিন্তু রাইটার হচ্ছেন নয়নতারা সেহগাল, আইটা হচ্ছেন উনি নয়নতারা সেহগাল। তো নয়নতারা সেহগাল বলছেন যে আমি বাড়িতে বসে চা খাচ্ছিলাম অন দ্য ইভিনিং অফ 30th January 1948, 1948 সালের 30শে জানুয়ারি সন্ধ্যাবেলা। When I was called to Birla House by an urgent telephone, urgent মানে হচ্ছে জরুরি, আর টেলিফোন মানে তো জানো কল্ড মানে হচ্ছে ডাকা হয়। যখন আমাকে জরুরি একটা ফোন করে বিড়লা হাউসে ডাকা হয়, তাহলে 1948 সালের 30শে জানুয়ারি সন্ধ্যাবেলা আমি বাড়িতে বসে চা খাচ্ছিলাম, তখন আমাকে একটা জরুরি টেলিফোন করে
বিড়লা হাউসে ডাকা হয়। দেখো এখানে কোন ক্লজের ব্যবহার হলো, ওয়েন রয়েছে, তাহলে ওয়েন থাকলে তোমরা বুঝতে পারছো এখানে সময় বোঝাচ্ছে, ওয়েন আই ওয়াজ কল্ড, এখানে অ্যাডভার্বিয়াল ক্লজ হয়েছে। গান্ধীজি হ্যাড বিন শুট অন হিজ ওয়ে টু এ প্রেয়ার মিটিং, গান্ধীজিকে গুলি করা হয়েছে প্রার্থনা সভায় যাওয়ার সময়, কোনো একটা প্রার্থনা সভায় তিনি যাচ্ছিলেন, সেই সময় তাকে গুলি করা হয়। শুট মানে হচ্ছে গুলি করা। আই ওয়াজ নাম উইথ শক অ্যাজ আই গট ইন টু দ্য কার, আমি শোকাহত হয়ে পড়লাম, নাম মানে শোকে তিনি কী করবেন বুঝে উঠতে পারছিলেন না। আই ওয়াজ নাম উইথ শক মানে উনি আঘাত পেয়ে একদম বোবার মতো হয়ে গেলেন, এরকম মানে কথা বলতে পারছেন না। অ্যাজ আই গট ইন টু দ্য কার, আমি যখন গাড়িতে বসলাম বা গাড়িতে উঠলাম। অ্যাট দ্য বিড়লা হাউস, বিড়লা হাউসে গান্ধীজির রিলেটিভ, গান্ধীজির আত্মীয়রা, রিলেটিভস মানে হচ্ছে আত্মীয়, অ্যান্ড ফলোয়ার্স এবং অনুগামীরা, হ্যাড গ্যাদার্ড রাউন্ড হিজ বডি, তার শরীরের চারিদিকে মানে তার পার্থিব শরীরের চারিদিকে জড়ো হয়েছে। গ্যাদার্ড মনে হচ্ছে জড়ো হওয়া। বিড়লা হাউসে গান্ধীজির আত্মীয় এবং তার অনুগামীরা তার শরীরের চারিদিকে জড়ো হয়েছে। দেয়ার ওয়াজ সাইলেন্স ইন দ্য রুম অ্যাজ গান্ধীজি ব্রিথড হিজ লাস্ট, ঘরটাতে ছিল নিস্তব্ধতা যেহেতু গান্ধীজি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ব্রিথ মানে জানো, ব্রিথ হচ্ছে এখানে ভার্ব, ব্রিথ হিজ লাস্ট। সাইলেন্স মানে নীরবতা, ঘরটাতে একটা শান্ত ভাব বা নীরবতা ছিল যেহেতু গান্ধীজি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ওয়ার্ডস অফ বাপুজি's death had spread through Delhi like a flame fanned by wind. ওয়ার্ডস অফ বাপুজি's death, বাপুজি মানে হচ্ছে এখানে বাপু বলতে কাকে বোঝানো হয়েছে, গান্ধীজিকে বোঝানো হয়েছে। বাপুজির মৃত্যুর খবর, ডেথ মানে হচ্ছে মৃত্যু, বাপুজির মৃত্যুর খবর, হ্যাড স্প্রেড মানে হচ্ছে ছড়িয়ে পড়া, ছড়িয়ে পড়েছে দিল্লিতে, থ্রু দিল্লিতে মানে হচ্ছে দিল্লিতে ছড়িয়ে পড়েছে। লাইক এ ফ্লেম মানে হচ্ছে আগুনের শিখার মতো, ফ্লেম ফ্যান বাই উইন্ড, যেরকম বাতাস যদি বয়, তাহলে কোনো জায়গায় যদি আগুন লেগে থাকে সেখানে যদি বাতাস বয় তাহলে কী হয়, আগুনটা দ্রুত ছড়িয়ে পড়ে। এখানে এই কথাটা খুবই একটা ভালো বাংলা বলা যায়, সেটা হচ্ছে লেলিহান শিখার মতো আগুনটা কী হয়েছে, ছড়িয়ে পড়েছে। গান্ধীজির মৃত্যুর খবর লেলিহান শিখার মতো চারিদিকে দিল্লিতে ছড়িয়ে পড়েছে। স্যাড গ্রুপস অফ মেন অ্যান্ড ওমেন হ্যাড কালেক্টেড অ্যারাউন্ড বিড়লা হাউস। স্যাড গ্রুপস অফ মেন অ্যান্ড ওমেন মানে দুঃখী মহিলা এবং পুরুষের দল কি হচ্ছে, বিড়লা হাউসের চারিদিকে জড়ো হয়েছে। কালেক্টেড মানে হচ্ছে জড়ো হওয়া। আউট অফ এভরি উইন্ডো ওয়ান কুড সি এ ব্রাউন ব্লার অফ ফেসেস, প্রত্যেকটা জানলা দিয়ে তাকালে দেখা যাচ্ছে যে প্রত্যেকটা জানলার পাশে কী রয়েছে, প্রত্যেকটা জানলায় মুখ বাড়িয়ে দাঁড়িয়ে রয়েছে তামাটে ফ্যাকাশে মুখ। ব্লার মানে হচ্ছে এই যে আমরা ছবিতে ব্লার করি, ব্যাকগ্রাউন্ড ব্লার করি মানে হচ্ছে ফ্যাকাশে করে দিই, ফিকে করে দিই, সেটাকে ফেড করে দিই, ফ্যাকাশে মুখ দেখা যাচ্ছে। মানে প্রত্যেকটা জানলায় কি রয়েছে, মানে তামাটে, যেহেতু আমাদের ভারতীয়দের যে কমপ্লেক্সন সেটা হচ্ছে ব্রাউন বাদামি, তাহলে সেটাকে তামাটেও বলা যায়, তাহলে বাদামি ফিকে মুখ দাঁড়িয়ে রয়েছে সেগুলো দেখা যাচ্ছে। দে ডিড নট মেক এ সাউন্ড, তারা কেউ কোনো আওয়াজ করছিল না। দেয়ার ওয়াজ অ্যান আনন্যাচারাল সাইলেন্স, সেখানে ছিল একটা অস্বাভাবিক নিস্তব্ধতা। সাইলেন্স মানে নিস্তব্ধতা আর আনন্যাচারাল মানে হচ্ছে অস্বাভাবিক। ইট ওয়াজ অ্যাজ ইফ টাইম স্টুড স্টিল ফর দোজ ফিউ মিনিটস, যেন মনে হচ্ছিল সময় সেই কয়েকটা মুহূর্তের জন্য বা কয়েকটা মিনিটের জন্য দাঁড়িয়ে গিয়েছে। স্টিল মানে হচ্ছে স্তব্ধ হয়ে গিয়েছে, যেন মনে হচ্ছে ওখানেই সময়টা স্তব্ধ হয়ে গিয়েছে, কেউ কিছু কথা বলছে না, এরকম অবস্থা হয়েছে। দ্য পিপল ওয়ার টু স্টার্ন টু স্পিক ইন দ্য বিগিনিং, দেখো এখানে কিন্তু পার্টিসিপল বলছে, ইনফিনিটিভের ব্যবহার হয়েছে। দ্য পিপল ওয়ার টু স্টার্ন টু স্পিক ইন দ্য বিগিনিং, লোকেরা এতটাই হতভম্ব হয়ে গেছিলো, এতটাই শক হয়ে গেছিলো, অবাক হয়েছিল যে গান্ধীজির মৃত্যু হয়েছে, গান্ধীজির মতো একজন মহান ব্যক্তিকে গুলি করে মারতে পারে। তারা মানে লোকেরা এতটাই আঘাত পেয়েছিল যে তারা কথা বলতে পারছিল না, হতভম্ব হয়ে গেছিলো। শুরুর দিকে তারা কথাই বলতে পারছিল না। লেটার দে ক্ল্যামার্ড ওয়াইল্ডলি, তারপর তারা জোরে জোরে কী করতে শুরু করে, বিলাপ করতে শুরু করে। ক্ল্যামার্ড মানে এখানে লেখা রয়েছে দেখো, ডিমান্ডেড লাউডলি, তারা জোরে জোরে কথা বলতে শুরু করে, শাউটিং চিৎকার করতে থাকে, অ্যান্ড ক্রাইং এবং কাঁদতে থাকে। দে জসেল ওয়ান অ্যানাদার ইন এ স্ট্যাম্পেড টু ব্রেক ইন টু দ্য হাউস, জসেল মানে হচ্ছে এক জায়গায় জড়ো হওয়া, তারপরে সবাই মিলে কী করে, এক জায়গায় জড়ো হয়ে দল বেঁধে বাড়িতে মানে বিড়লা হাউসে ভেঙে ঢোকার চেষ্টা করে। মানে সবাই মিলে দেখবে যে কী হয়েছে গান্ধীজির, কেন কী হলো, কী করে মারা গেল, গান্ধীজি কোথায়, সেটা সবাই দেখতে চাইছিল যে কী হলো। দে কামড এ লিটল ওয়েন ইট ওয়াজ অ্যানাউন্স দ্যাট দে উড বি অ্যালাউড টু সি গান্ধীজি বিফোর দ্য ফিউনারেল, তারা সবাই তখন শান্ত হলো, তারা সবাই একটু শান্ত হলো। কামড এ লিটল, কামড মানে হচ্ছে শান্ত হওয়া, ভার্ব হয়েছে এখানে পাস্ট টেন্স, কাম থেকে কামড হয়েছে, তাহলে তারা একটু শান্ত হলো যখন এটা ঘোষণা করা হলো যে তাদের সবাইকে গান্ধীজির শেষকৃত্যের আগে গান্ধীজিকে দেখার সুযোগ করে দেওয়া হবে। ফিউনারেল মানে হচ্ছে শেষকৃত্য, অ্যালাউড মানে হচ্ছে অনুমতি দেওয়া। ওয়েন ওয়ান ইজ ফেসড
when one is faced with the shock of a loved one's death, যখন কারোর কেউ প্রিয়জন মারা যায়, লাভড ওয়ান্স মানে যারা প্রিয়জন মারা যায়, ওয়ান উইম্পার্স, তখন একজন কি করে, বিলাপ করতে থাকে। উইম্পার্স মানে হচ্ছে বিলাপ করা। হোয়াট উইল বিকাম অফ মি নাও দ্যাট হি হ্যাজ লেফট মি, এখন যে সে আমায় ছেড়ে চলে গেছে, এখন আমার কি হবে। যখনই কারোর কেউ প্রিয়জন মারা যায়, তখনই তার মনের মধ্যে এই চিন্তাটা আসে যে আমি এখন কিভাবে বাঁচবো, আমি এখন ওকে ছাড়া কিভাবে থাকবো, যে উনি তো আমাকে ছেড়ে চলে গেছেন বা ও তো আমাকে ছেড়ে চলে গেছে, আমি এখন কিভাবে থাকবো। দিস ওয়াজ শিওরলি দ্য কোয়েশ্চেন আপারমোস্ট ইন দ্য মাইন্ড অফ দ্য মর্নিং পিপল, এই শোকাহত মানুষগুলোর মনে নিশ্চিতভাবে এই প্রশ্নটাই ছিল। দে লুক লাইক লস্ট চিলড্রেন, তাদেরকে দেখে মনে হচ্ছিল যে তারা হারিয়ে যাওয়া শিশু। ইট ওয়াজ দ্য কোয়েশ্চেন ইন মেনি অফ আওয়ার হার্টস অ্যাজ উই স্যাট স্টিল শকড অ্যান্ড আনবিলিভিং, এই প্রশ্নটা আমাদের অনেকের মনের মধ্যে ছিল, মানে লেখিকা সহ আরও যারা মানে সমাজের সাধারণ মানুষের থেকে ঊর্ধ্বে যে সমস্ত মানুষরা রয়েছেন, এরকম যারা মানুষরা, তারা আরও অনেক পলিটিক্যাল লিডাররা রয়েছেন, তাদের মনে হচ্ছিল যে এই প্রশ্নটা ছিল যে গান্ধীজি মারা গেছেন, এরপরে কি হবে, এরপরে আমরা কি করব। দিস ওয়াজ দ্য কোয়েশ্চেন ইন মেনি অফ আওয়ার হার্টস অ্যাজ উই স্যাট স্টিল শকড অ্যান্ড আনবিলিভিং, মানে আমরা বিশ্বাস করে উঠতে পারছিলাম, আমরা বসেছিলাম তখনও হতভম্ব, স্টিল তখনও আঘাত পেয়ে রয়েছে, অবাক হয়ে রয়েছে যে এই জিনিসটা কী করে হলো, অ্যান্ড আনবিলিভিং, এবং নিজেরাই বিশ্বাস করে উঠতে পারছিলাম না যে গান্ধীজি মারা গিয়েছেন। এবং এই প্রশ্নটা আমাদের মনেও ছিল যে এখন গান্ধীজি মারা গেছে, এখন কী হবে। উই লিসেন টু দ্য ব্রডকাস্ট, ব্রডকাস্ট মানে হচ্ছে রেডিও সম্প্রচারণ, আমরা রেডিওতে প্রচার করা শুনলাম। টেলিং দ্য পিপল অফ ইন্ডিয়া দ্যাট দেয়ার বাপু ওয়াজ নো মোর, যে ভারতের মানুষকে জানানো হচ্ছে যে তাদের বাপু আর নেই। এরপর চলে আসে ইউনিট 2-তে। গান্ধীজির ফিউনারেল ওয়াজ টু টেক প্লেস দ্য ডে আফটার হিজ ডেথ, গান্ধীজির শেষকৃত্য হয়েছিল তার মৃত্যুর একদিন পরে। ফিউনারেল মানে হচ্ছে শেষকৃত্য। আওয়ার্স ইন অ্যাডভান্স, অ্যাডভান্স মানে হচ্ছে আগে থেকে, ঘন্টার পর ঘন্টা আগে থেকে পিপল লাইন দ্য রুট দ্য ফিউনারেল প্রসেশন ওয়াজ টু ফলো, লোকেরা সেই রাস্তায় ভিড় করেছিল, রুট মানে হচ্ছে রাস্তা, সেই রাস্তায় ভিড় করেছিল যেখান দিয়ে গান্ধীজির শোভাযাত্রার মিছিল বেরিয়েছিল। ফিউনারেল প্রসেশন মানে হচ্ছে শেষ মানে শোকের মিছিল বা শেষকৃত্যের যে মিছিলটা বেরিয়েছিল, সেই রাস্তায় লোকেরা লাইন দিয়ে দাঁড়িয়েছিল, মানে সারিবদ্ধভাবে দাঁড়িয়েছিল। পদ্মশ্রী মিসেস নাইডু's ডটার, মিসেস নাইডুর মেয়ে পদ্মশ্রী spoke for us all when she said simply we will walk, পদ্মশ্রী মিসেস নাইডুর মেয়ে আমাদের সবার হয়ে কথা বলল। সে কি বলল, সাধারণভাবে সে বলল যে আমরা হাঁটবো, উই উইল ওয়াক, আমরা হাঁটবো। ইট ইজ দ্য লাস্ট টাইম উই শ্যাল বি ওয়াকিং উইথ বাপু, এটাই হলো শেষবার যখন আমরা বাপুর সাথে হাঁটবো। ইট ওয়াজ অ্যান অ্যাগোনাইজিং ওয়াক, অ্যাগোনাইজিং মানে হচ্ছে যন্ত্রণাদায়ক, এটা ছিল একটা যন্ত্রণাদায়ক হাঁটা, ওয়াক মানে হাঁটা। থাউজেন্ড সাইলেন্টলি ওয়াচড দ্য প্রসেশন, হাজার হাজার লোক নীরবে এই শোভাযাত্রাটা বা এই শোক মিছিলটা দেখছিল। বাপু লে অন অ্যান ওপেন ট্রাক কভার্ড উইথ ফ্লাওয়ার্স, বাপু একটা খোলা ট্রাকের উপর শুয়েছিল যেটা ফুল দিয়ে মোড়া ছিল। কভার্ড হচ্ছে ঢাকা ছিল, যেটা ফুল দিয়ে পুরো ঢাকা ছিল। থাউজেন্ডস অফ পিপল ওয়েপ্ট, হাজার হাজার লোক কেঁদেছিল। ট্রাইং টু টাচ বাপুস ফিট, তারা সবাই বাপুর পা বা চরণ স্পর্শ করার চেষ্টা করছিল। ফিট মানে হচ্ছে পা। ইট ওয়াজ ইম্পসিবল টু মুভ ইন দ্য থিক ক্রাউড, থিক মানে হচ্ছে ঘন ভিড়ের মধ্যে, ক্রাউড মানে হচ্ছে ভিড়, ইম্পসিবল মানে হচ্ছে অসম্ভব। তাই এটা ঘন ভিড়ের মধ্যে মুভ করাটা মানে যাওয়াটা অসম্ভব ছিল। অ্যাজ আই মুভ ফরওয়ার্ড স্লোলি, যখন আমি ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে গেলাম, I understood I was not merely in the midst of grieving people. যখন আমি ধীরে ধীরে সামনে এগিয়ে গেলাম, as I moved forward slowly, ফরওয়ার্ড মানে সামনের দিকে, ধীরে ধীরে যখন আমি সামনের দিকে এগিয়ে গেলাম, I understood, আমি বুঝতে পারলাম, I was not merely in the midst of grieving people, এই শোকাহত মানুষের মধ্যে আমি নেই। This was even more than the funeral procession of India's beloved leader. Beloved মানে হচ্ছে প্রিয়, ভারতের প্রিয় নেতাদের থেকেও, ভারতের প্রিয় নেতার একটা শোক মিছিলের থেকেও এটা আমার কাছে বেশি কিছু ছিল। I was among people for whom walking with Bapu had a special meaning. আমি সেই সমস্ত মানুষদের মধ্যে ছিলাম যাদের কাছে বাপুর সাথে হাঁটাটা একটা বিশেষ অর্থ বহন করে, স্পেশাল মিনিং, বিশেষ অর্থ বহন করে।
We had walked with Bapu over the rough and smooth of India's recent history. ভারতীয় সম্প্রতি ভারতীয় ইতিহাসে অনেক চড়াই উতরাই, রাফ অ্যান্ড স্মুথ মানে হচ্ছে অনেক অমসৃণ মসৃণ পথে আমরা বাপুর সাথে হেঁটেছি। উই কুড নট অ্যাকসেপ্ট দ্য ফ্যাক্ট দ্যাট দ্য ম্যান হু হ্যাড লেড আস ওভার মেনি ডিফিকাল্ট পাথস ওয়াজ নেভার গোয়িং টু ওয়াক উইথ আস এগেন। আমরা এটা মেনে নিতে পারছিলাম না, অ্যাকসেপ্ট মানে হচ্ছে গ্রহণ করা, আমরা এটা মানতে পারছিলাম না যে মানুষটা আমাদেরকে এত কঠিন পথে পরিচালনা করেছে সেই মানুষটা আর আমাদের সাথে হাঁটবে না। Bapu's slight figure had walked staff in hand over a large part of India. বাপুর চিপচিপে শরীর, স্লাইট ফিগার মানে হচ্ছে কি, ফিগার মানে গঠনটা এখানে কথা বলেছে, বা স্লাইট মানে হচ্ছে চিপচিপে বা রোকা পটকা। তাহলে বাপুর চিপচিপে গড়ন নিয়ে বা চিপচিপে শরীর নিয়ে হ্যাড ওয়াকড আমাদের সাথে হেঁটেছিল, স্ট্যাফ ইন হ্যান্ড হাতে ছড়ি নিয়ে বা হাতে লাঠি নিয়ে, ওভার এ লার্জ পার্ট অফ ইন্ডিয়া সমগ্র ভারতের প্রচুর মানে বিশাল অংশে বাপু অর্থাৎ গান্ধীজি হাতে একটা লাঠি নিয়ে তার চিপচিপে শরীর নিয়ে হেঁটেছিলেন। টু ওয়াক ইজ টু মেক স্লো প্রোগ্রেস, হাঁটার মনে হচ্ছে ধীর অগ্রগতি, প্রোগ্রেস মানে হচ্ছে অগ্রগতি। ইট ইজ টু থিঙ্ক উইথ ক্ল্যারিটি অ্যান্ড ক্লোজলি লুক অ্যাট অল দ্যাট ইজ অ্যারাউন্ড ইউ। হাঁটলে কি হয়, হাঁটলে স্বচ্ছতার সঙ্গে, ক্ল্যারিটি মানে হচ্ছে স্বচ্ছতার সঙ্গে আমাদের চারপাশে যে জিনিসগুলো আছে সেগুলোকে দেখা যায়। ফ্রম স্মল ইনসেক্টস টু দ্য হরাইজন ইন দ্য ডিস্টেন্স, ছোট পোকামাকড় থেকে শুরু করে দূরের দিগন্ত রেখা, হরাইজন মানে হচ্ছে দিগন্ত রেখা, ডিস্টেন্স মানে হচ্ছে দূরে। Moreover, to walk was often the only way open to the average Indian. Average মানে হচ্ছে সাধারণ ভারতীয়দের কাছে বা বেশিরভাগ ভারতীয়দের কাছে হাঁটাটাই ছিল একমাত্র পথ। গান্ধীজির সাথে গান্ধীজির আন্দোলনে যোগ দেওয়ার একমাত্র পথ ছিল হাঁটা। ইট রিকোয়ার্ড নো ভেহিকেল মানে হচ্ছে যানবাহন, রিকোয়ার্ড মানে হচ্ছে প্রয়োজন, এতে কোনো যানবাহনের প্রয়োজন পড়ে না। এক্সেপ্ট মানে হচ্ছে ছাড়া, এক্সেপ্ট হিজ ওন বডি অ্যান্ড কস্ট হিম নাথিং বাট হিজ এনার্জি। কস্ট মানে হচ্ছে মূল্য, কস্ট হিম নাথিং বাট হিজ এনার্জি। হাঁটতে গেলে কি হয় না, শুধুমাত্র শরীরের দরকার হয় না, কোনো রকম টাকা পয়সা লাগে না আর কিছু। তাহলে কি হয়, হাঁটতে গেলে শুধু নিজের শরীরটাকে দরকার হয় এবং নিজের শরীরে বল দরকার হয়, এনার্জি শক্তির দরকার হয়। গান্ধীজি টুক দিস নেসেসিটি মানে হচ্ছে এই সুযোগটা বা এই জিনিসটাকেই গান্ধীজি নিয়েছিলেন। অ্যাজ হি টুক মাচ দ্যাট ওয়াজ commonplace and transformed it into a joyful effort. এবং তিনি কি করেছিলেন, এই হাঁটাটাকে সাধারণ মানুষের কাছে একটা আনন্দের জায়গায় পরিণত করেছিলেন। গান্ধীজি কিন্তু সমগ্র ভারতে অনেকটা পথ কিন্তু হেঁটেই পার করেছিলেন। চলে আসো এবার ইউনিট 3-তে। সাম ডেজ আফটার দ্য ফিউনারেল, গান্ধীজির শেষকৃত্যের কিছুদিন পর, এ স্পেশাল ট্রেন টু গান্ধীজিস অ্যাসেস টু এলাহাবাদ। গান্ধীজির শেষকৃত্যের ছাই কোথায় নিয়ে গেছিল, একটা বিশেষ ট্রেনে করে এলাহাবাদে নিয়ে যাওয়া হয়েছিল। দ্য কম্পার্টমেন্ট ওয়াজ ডেকড উইথ ফ্লাওয়ার্স, কামরাটা অর্থাৎ ট্রেনের কামরাটা কী দিয়ে সাজানো হয়েছিল, ফ্লাওয়ার্স মানে হচ্ছে ফুল, ডেকড মানে হচ্ছে সাজানো, ট্রেনের কামরাটা ফুল দিয়ে সাজানো হয়েছিল। পিপল অন দ্য ট্রেন স্যাং ভজনস, লোকেরা ট্রেনে কী করছিল, ভজন গাইছিল। পিপল ডিড নট উইপ এনিমোর, উইপ মানে হচ্ছে কাঁদা, লোকেরা ট্রেনে আর কাঁদছিল না। ফর দে কুড ফিল গান্ধীজিস প্রেজেন্স অ্যামিড দ্য ফ্লাওয়ার্স অ্যান্ড সংস, প্রেজেন্স মানে হচ্ছে উপস্থিতি, অ্যামিড মানে হচ্ছে মধ্যে, কারণ তারা অনুভব করতে পারছিল গান্ধীজির উপস্থিতি এই ফুল এবং গানের মধ্যে। অ্যাট এভরি স্টেশন সরোফুল ক্রাউডস ফিল দ্য প্ল্যাটফর্ম, প্রত্যেকটা স্টেশনে সরোফুল ক্রাউডস মানে হচ্ছে শোকাহত জনতার ভিড় বা দুঃখী জনতার ভিড় প্ল্যাটফর্মে ভিড় করেছিল। অ্যামিড সং অ্যান্ড প্রেয়ার, গান এবং প্রার্থনার মধ্যে দিয়ে দ্য ট্রেন রিচ এলাহাবাদ, ট্রেনটি এলাহাবাদে পৌঁছালো। দ্য অ্যাসেস ওয়ার ইমার্সড ইন দ্য গ্যাঞ্জেস, ছাইটা গঙ্গায় বিসর্জন দেওয়া হলো। ওয়ার এ হিউজ ক্রাউড, যেখানে একটা বিশাল ভিড়, হিউজ মানে হচ্ছে বিশাল, ক্রাউড মানে ভিড়, যেখানে একটা বিশাল ভিড় কী করেছিল, হ্যাড গ্যাদার অ্যাট দ্য ব্যাঙ্ক, গঙ্গার পাড়ে জড়ো হয়েছিল। আফটারওয়ার্ডস উই অল ওয়েন্ট ব্যাক টু দিল্লি, তারপর আমরা সবাই, আফটারওয়ার্ডস মানে তারপর আমরা সবাই কী করলাম, দিল্লিতে ফিরে গেলাম। ব্যাক ইন দিল্লিতে ফিরে আই ফেল্ট অ্যাট সি, আমি সমুদ্রে পড়ে গেলাম, মানে আমি সমুদ্রে পড়লাম মানে লেখিকা বলতে চাইছেন যে উনি দিশেহারা বোধ করছেন যে গান্ধীজি তো মারা গেলেন, এরপর কি করব, হোয়াট টু ডু নেক্সট। আই হ্যাড নট ডাইরেক্টলি ওয়াকড উইথ গান্ধীজি, আমি গান্ধীজির সাথে কখনো সরাসরি হাঁটিনি, ডাইরেক্টলি মানে সরাসরি। গন টু প্রিজন অ্যাট হিজ কল, না তার ডাকে আমি জেলে গেছি, প্রিজন মানে হচ্ছে জেলে। অর মেড এনি স্যাক্রিফাইস ফর মাই কান্ট্রি, স্যাক্রিফাইস হচ্ছে আত্মত্যাগ করা, বলিদান দেওয়া, আমি নিজের দেশের জন্য কোনো আত্মত্যাগও করিনি।
My sisters and I and other young people like me had been merely onlookers. Onlookers মানে হচ্ছে দর্শক। আমার বোন এবং আমি এবং আমার মতো আরও অনেক মানুষেরা, তরুণ মানুষেরা কি ছিল, কেবলমাত্র ছিল দর্শক। মাই সিস্টার্স মানে আমার বোনেরা এবং আমি এবং আমার মতো আরও কম বয়সী লোকেরা ছিল কেবলমাত্র দর্শক। অনলুকার্স মানে হচ্ছে দর্শক। বাট স্টিল আই ফেল্ট অ্যাট সি, তা সত্ত্বেও আমি দিশেহারা হয়ে পড়লাম। আই ফেল্ট আই হ্যাড গ্রোন আপ উইদিন এ ম্যাজিক সার্কেল, আমি অনুভব করলাম যে আমি একটা জাদু বলয়ের মধ্যে বেড়ে উঠেছিলাম। উইথ বাপুস পাসিং অ্যাওয়ে, বাপুর মৃত্যুর সাথে সাথে, পাসিং অ্যাওয়ে দেখো এখানে ফ্রেজাল ভার্ব ডেথ, বাপুস ডেথ বা বাপুস পাসিং অ্যাওয়ে মানে বাপুর মৃত্যুর সাথে সাথে, আই ফেল্ট দ্য ম্যাজিক সার্কেল হ্যাড ভ্যানিশড, আমি অনুভব করলাম যে জাদু বলয়টি অদৃশ্য হয়ে গিয়েছে। লিভিং মি আনপ্রোটেক্টেড, আমাকে অসুরক্ষিত রেখে, এখানে পার্টিসিপেলের ব্যবহার হচ্ছে দেখো, আই ফেল্ট দ্য ম্যাজিক সার্কেল হ্যাড ভ্যানিশড লিভিং মি আনপ্রোটেক্টেড, তাই তো। উইথ অ্যান এফোর্ট আই রাউজড মাইসেলফ, রাউজড মানে হচ্ছে জাগ্রত করা, প্রচেষ্টা করে মানে বা একটা চেষ্টার সাথে, এফোর্ট মানে হচ্ছে চেষ্টা করা, তাহলে চেষ্টার সাথে চেষ্টা করে আমি নিজেকে কী করলাম, জাগ্রত করলাম। রাউজড মানে হচ্ছে জাগ্রত করা। আই আস্কড মাইসেলফ, আমি নিজেকে জিজ্ঞাসা করলাম, হ্যাড বাপু লিভড অ্যান্ড ডাইড ফর নাথিং, বাপুর জীবন এবং মৃত্যু কি অর্থহীন? হাউ কুড আই সো ইজিলি লুজ কারেজ ওয়েন হি ওয়াজ নো লঙ্গার দেয়ার, আমি কি করে এত সহজে, ইজিলি মানে হচ্ছে খুব সহজে, এত সহজে আমার সাহস হারিয়ে ফেলতে পারি, কারেজ মানে হচ্ছে সাহস, সাহস হারিয়ে ফেলতে পারি যখন তিনি আর বেঁচে নেই। মাই ভ্যালুজ, ভ্যালুজ মানে হচ্ছে নীতিবোধ, আমার নীতিবোধ তো এত দুর্বল নয়। মাই ভ্যালুজ ওয়ার নট সো উইক। মিলিয়ন্স অফ পিপল কুড হ্যাভ বিন অর্ডিনারি ফোক বাট ফর বাপু, লক্ষ লক্ষ মানুষ সাধারণ হয়ে থেকে যেতেন যদি না বাপু থাকতেন। হি ব্রট দেম আউট অফ ইনডিফারেন্স অ্যান্ড অ্যাওয়াকেন দেম টু ওয়ান অ্যানাদার সাফারিং, তিনি সবাইকে কী করেছিলেন, তাদের উদাসীনতা থেকে বের করে এনেছিলেন এবং একে অপরের কষ্টে জাগ্রত করেছিলেন। সাফারিং মানে হচ্ছে ভোগান্তি বা কষ্ট। হোয়াট ইফ নাও বাপু ইজ গন, এখন বাপু মারা গেছে তো কী হয়েছে? উই আর স্টিল হিয়ার, আমরা তো এখন এখানে আছি, স্টিল মানে হচ্ছে এখনও, বাট আমরা তো আছি। ইয়াং স্ট্রং অ্যান্ড প্রাউড টু বিয়ার হিজ ব্যানার বিফোর আস, আমরা হচ্ছে এখন যুবক, শক্তিশালী, কম বয়স রয়েছে আমাদের এবং আমরা গর্বিত এবং গর্বের সঙ্গে আমরা কি করব, বাপুর ব্যানার মানে বাপুর আদর্শগুলোকে, বাপুর আইডিয়ালসগুলোকে আমাদের সামনে বয়ে নিয়ে যাব। বাপুর যে বিজয় পতাকা সে বা বাপুর আদর্শগুলোকে আমাদের সাথে বয়ে নিয়ে যাব। বিয়ার মানে হচ্ছে বহন করা। বাপু হ্যাড পাসড অ্যাওয়ে বাট হিজ ইন্ডিয়া উড কন্টিনিউ টু লিভ ইন হিজ চিলড্রেন, বাপু তো মারা গিয়েছেন কিন্তু তার ভারত তার সন্তানদের মধ্যে অর্থাৎ ইয়াং জেনারেশনদের মধ্যে কিন্তু বেঁচে থাকবে। আশা করি বোঝাতে পারলাম। খুব সুন্দর একটা টেক্সট, যারা বুঝতে পেরেছো অবশ্যই করে আমাকে কমেন্ট করে জানিও যে হ্যাঁ তোমাদের এই টেক্সটটা কাজে লেগেছে। যদি কাজে না লেগে থাকে ভিডিওতে ডিসলাইক দিয়ে দিতে পারো। দেখা হবে নেক্সট ভিডিওতে। চিল দেন বাই।